রাজধানীর নির্ভয়া ট্র্যাজেডি তুলনা টেনে এই মধ্যে অভিযোগ কটাক্ষ করে। যেমন দিল্লিতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, আবার নাবালিকা ধর্ষণ, দিল্লিতে একের পর এক ঘটনা ঘটছে। দিল্লিকে রেপ ক্যাপিটাল এই নামে ভূষিত করার সময় এসে গেছে। কারণ নির্ভয়া কাণ্ড থেকে শুরু করে একের পর এক, আর শুধু দিল্লি নয়, যেখানে যেখানে ডবল ইঞ্জিন বিজেপি সরকার আছে সবকটা রাজ্য, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে, ওড়িশা থেকে শুরু করে, ওপাশে গুজরাটের বিলকিসের সঙ্গে যা হয়েছে, একের পর এক নারী নির্যাতন। এবং দিল্লির উপর আমাদের সোনার মেয়ে যারা কুস্তিগির ছিল তাদের শ্লীলতাহানি করেছিল বিজেপির এমপি ব্রিজভূষণ। তো তাকে তো কোনো শাস্তি দেওয়া দূরের কথা, তাকে পাশে নিয়ে বসে পার্লামেন্ট করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। আর সোনার মেয়েরা যখন রাস্তায় বসেছিল বিচার চাই বলে, অমিত শাহের পুলিশ তাদের মেরে তাড়িয়ে দিয়েছে। সুতরাং এই দিল্লিতে যা হচ্ছে, বিজেপি নেতারা এখন চুপ কেন? একের পর এক নারী নির্যাতন, কিশোরী নির্যাতন, তরুণী নির্যাতন দিল্লির বুকে হচ্ছে। আমাদের এখানে আমরা চাই না একটা ঘটনাও ঘটুক। 34 বছরের তুলনায় অনেক কম ঘটে, অন্য রাজ্যের তুলনায় কম ঘটে। 24 ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করে। গত কয়েক মাসে এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনায় 50-60 দিনের মধ্যে তদন্ত শেষ করে, বিচার শেষ করে, সাজা, কার ফাঁসির সাজা, কার যাবজ্জীবন সাজা, এগুলো আদায় করে এনেছে রাজ্য পুলিশ। আর এটা হচ্ছে মাছ খাবো না আমরা, এইভাবে কিরকম চলে আসছে পেছনে বাজেভাবে। ওইসে কি হবে না, বাইরে ক্যামেরাতে ও ঠিক আছে। ঠিক আছে, বুঝেছি। মাছ খাবো না আমরা দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে যেভাবে মানুষের এই খাদ্য সংস্কৃতি আমিষের গুরুত্বকে মানে নষ্ট করে দেওয়া হচ্ছে দুটো রাজ্যে, একের পর এক এরকম ঘটনা করা। আমরা পরিষ্কার বলি, এই যে দু একটা ট্রেন নিয়ে নতুন করে একটা ওই ট্রেন চালু অমুক তমুক, এখন দেখা যাচ্ছে সেই ট্রেনে নিরামিষ খাবার দেওয়া হচ্ছে। বারবার অভিযোগ আসছে যাত্রীদের পক্ষ থেকে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। কেন নিরামিষ? নিরামিষ এবং আমিষ দুরকম ব্যবস্থাই থাকবে। যার ইচ্ছা তিনি নিরামিষ খাবেন, আবার যার ইচ্ছা তিনি আমিষ খাবেন। আরে মাছে ভাতে বাঙালি, বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির সংস্কৃতির উপর এইভাবে বিজেপি তাদের আগ্রাসন চাপিয়ে দিয়ে বাধ্যতামূলক নিরামিষ খাওয়াচ্ছে, এটা তো হতে পারে না। নিরামিষও থাকবে, আমিষও থাকবে। পুরো দাম দিয়ে তো টিকিটটা কাটতে হচ্ছে, তাহলে পছন্দের খাবার কেন পাওয়া যাবে না? কেন শুধু নিরামিষ দেবে রেল? দিতে তো হবে আমিষও। এবার কেউ যদি মনে করেন, কেউ নিরামিষাশী হতে পারেন, আবার অনেকে আমিষ খান নির্দিষ্ট কোনো দিনে বারে, অনেকে আবার নিরামিষ খান। যাদের মনে হবে নিরামিষ খাবার তারা খাবেন, আর বাকিরা আমিষ খাবেন। কিন্তু এই জোর করে নিরামিষ চাপিয়ে দেয়া, এটা কিন্তু একেবারে বঙ্গ সংস্কৃতির উপর, বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত করছে ভারতীয় জনতা পার্টি। তীব্র নিন্দা, বিরোধিতা করা হচ্ছে। অবিলম্বে আমিষ ফেরাতে হবে। ট্রেন চালু করছে নরেন্দ্র মোদী সেই বন্দে ভারত স্লিপারে, এরকম একটা ফরম্যাট তো বাঙালিকে সত্যি একটা ভয় বলে দিচ্ছি, এটা বলে দিচ্ছি। বলছি পরিস্থিতি সত্যি খারাপ। তিনি যে ডিরেক্টর এসেছে সেটার জন্য তাকে ট্রেন করা সিকিউরিটি হচ্ছে। বিজেপির দাবি রাজ্য অবস্থা খারাপ নেই, তার জন্য ট্রেন করা সিকিউরিটি হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনো এজেন্সি, তার কোনো অফিসার এ তো নতুন আসছেন না, তিনি আসবেন, কাজ করবেন, এ তো স্বাভাবিক ব্যাপার। ফলে আমরা এ নিয়ে কোনো রাজনীতি করতেও চাই না, রাজনৈতিক মন্তব্য করতেও চাই না। আমাদের শুধু বক্তব্য, সেন্ট্রাল এজেন্সিগুলো ভোটের আগে একটু সক্রিয় হয়, ধারণা হয়ে যায় যে বিজেপি এগুলো করাচ্ছে। এজেন্সি সেগুলো না করলে তাদের নিজেদের সুনামের প্রতি সুবিচার করবে। এখন তার কোন অফিসার আসবেন, তিনি মিটিং করবেন, সে তার অধিকার আছে, তিনি করবেন। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট কেন তাকে সুরক্ষা বাড়তি দিল, এগুলো নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য হয় না। আমি এইটুকু বলতে পারি, তিনি বা এরকম একাধিক ব্যক্তি এখানে বহুবার এসেছেন, আসেন, তো তারা আসবেন, ঘুরবেন, অফিস যাবেন, মিটিং করবেন, যেখানে ইচ্ছে যাবেন। কোনোদিন তো কোনো নিরাপত্তা বিঘ্নিত হয়নি। এই ধরনের জিনিস করে যেন একটা ইস্যু তৈরি করার চেষ্টা হচ্ছে। যেটা বলা হচ্ছে যে উনি এসে এখানে
এদের যারা অফিসার ছিলেন তাদের থেকে সমস্ত তথ্য নিয়ে কি করতে আমাকে ওনার তদন্ত বা ওনার বৈঠক নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। ইডি ডিরেক্টর, তিনি একটা এজেন্সির একজন শীর্ষকর্তা, তিনি এসেছেন, তার কাজ করছেন, তার অফিসে তার অফিসারদের নিয়ে বৈঠক করছেন, এখানে কোনো রাজনৈতিক মন্তব্য হয় না। আমাদের শুধু সামগ্রিক যে বক্তব্যটা, যে সেন্ট্রাল এজেন্সিগুলো ভোট এলেই এমনভাবে সক্রিয় হয়, তাতে মনে হয় যে বিজেপি ভোটের সময় ব্যবহার করছে। এটা সবার এই ধারণা হয়ে যাচ্ছে, এই ধারণাটা কাম্য নয়। এর বাইরে অফিসাররা আসবেন, অফিসার বৈঠক করবেন, তো তাদের রুটিন ব্যাপার, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজোয় আমন্ত্রণ পেয়েছে। ভবানীপুরের তৃণমূলের নিচতলা নাকি শুরু হয়ে গেছে বিরোধী দলনেতার বক্তব্য। দেখুন, এটা কোনো কাজের কথা হলো? এবার ভবানীপুর অনেক বড় জায়গা, দুর্গাপুজোর হিসেব থেকে বুঝেছেন তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সারা বাংলায় দুর্গাপুজোর কটা আমন্ত্রণ থাকে। এখন কার বাড়িতে যাবেন বলেছেন, কোথায় কি করবেন বলেছেন, এগুলো দিয়ে কিছু হয় না। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকেও বেশি ভোটে বিপুল জয় নিয়ে তিনি নির্বাচিত হবেন। ফলে কয়েকজনের বাড়িতে চেনা পরিচিত তাদের কাছ থেকে আমন্ত্রণ আনিয়ে আমন্ত্রণের হিসাব দিয়ে এইসব হাস্যকর বাল্যখিল্য রাজনীতি। সারা বাংলায় কটা দুর্গাপুজো মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন আর কটা সময়ভাবে করতে পারেননি, শুধু এই হিসাবটা নিলেই বুঝতে পারবেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোনো নাম নেই। তাহলে শিক্ষাঙ্গনের রাজনীতির দিক এসআইআর কালচারাল সায়েন্স ক্যাম্পাস এবং একাডেমিক ক্যাম্পাসে 250 বেশি শিক্ষকের এমনও ঠিক করা হয়েছে, এমনকি অ্যাডমিটার ভোট করাকে সেটাও ঠিক করা হয়েছে। পৃথিবীর গ্রামে যে ছাত্রদের সকলে সমস্ত ক্যাম্পাস রয়েছে, আপনাদের বক্তব্য? এই মুহূর্তে কোনো বক্তব্য হোক, দেখুন এখানে সরস্বতী পুজোয় ইয়াং ছেলেমেয়েরা পড়ুয়ারা নানা রকম থিম করেছে, এটা তো আর ওপর থেকে বা কোনো নেতৃত্ব কোনো কিছু চাপিয়ে দেয়নি। এসআইআর নিয়ে দেশের মানুষের বিপদ, বাংলার মানুষের বিপদ, বিজেপির নাম বাদ দেওয়ার চক্রান্ত, এইগুলো তো বুঝতে পেরেছেন, তো তারা সেই কারণে থিম করেছেন। এখানে কথায় কথায় বুঝতে হবে ওরা কতটা জনবিচ্ছিন্ন, ওদের খারাপ কাজগুলো নতুন প্রজন্ম তাদের থিমে নিয়ে চলে আসছে, সেই জন্য ওদের কাজ হয়েছে। তাহলে ভোট নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে, বিএনপি এবং জেএমপি এরা বলছে বামফ্রন্ট নামে ডাকিনি, বামফ্রন্ট বলছে আমরা কোনো নিষেধ করিনি, মোহাম্মদ সেলিম আজকে বলছে আমাদের কোনো আইপ্যাক নেই, আমরা মানুষের কথা শুনে এগোই, মানুষের মধ্যে এগিয়ে নিয়ে যাবে। মোহাম্মদ সেলিম তো আবার খাতার হিসেব নিয়ে বসেন, নতুন কোন এলাকায় কত পার্সেন্ট কি ভোট আছে আমি আর উচ্চারণ করছি না, সেইগুলো দেখে দেখে উনি পরিব্রাজক পরাজিত, ঘুরে ঘুরে হারেন। তার আগে দেখে নেন কোন এলাকায় কোন জেলায় কত পার্সেন্ট কাদের ভোট, সেই অনুযায়ী তো ক্যান্ডিডেট হয় মোহাম্মদ সেলিম। তার আবার বড় বড় কথা হচ্ছে, ওই বিজেপি গতবার ভোট কাটাবার খেলায় নামিয়েছিল কংগ্রেস আর সিপিএমকে, ফেল করেছে, রাজনৈতিকভাবে ভোট কাটাতে নামিয়েছিল। এখন তাই ওরা ধর্মের নামে জাতপাতে, কিন্তু বাংলার মানুষ জানেন বিজেপিকে যদি হারাতে হয় প্রত্যেকটা ভোট তৃণমূলকে দিতে হবে, আর এর বাইরে কাউকে ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপির হাত মুখ্যমন্ত্রী হবেন। তো আমি ওনার এই ভিডিও দেখে এতটাই অভিভূত যে আমি শুধু ওনাকে বলবো যে নবরত্ন তেল মাখুন, মাথাটা ঠান্ডা থাকবে। নবরত্ন তেল নানা রকম উপাদান দিয়ে তৈরি, ওইটা যদি নিয়মিত উনি ব্যবহার করেন তাহলে মনে হয় এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের সমস্যাগুলো থেকে উনি বেরিয়ে আসতে পারেন। আজকে নেতাজির জন্মজয়ন্তীতে নেতাজি ভবনের শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত তিনি ওটা তো পুলিশ প্রশাসন আইনি বিষয়। শুভেন্দু অধিকারী বলছে যে এসআইআর নিয়ে তিনিও সুপ্রিম কোর্টে যাবেন। ইলেকশন কমিশন নরম মনোভাব দেখাচ্ছে, তাদের বিভিন্ন আইনি ব্যবস্থার জায়গা আছে 324, 332। আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে আপনি কোর্টে যান, আপনি যা ইচ্ছা করুন, দয়া করে শুভেন্দু অধিকারী যেন এই যে হিয়ারিং এ ডাকছে না লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে, শুভেন্দু অধিকারী এই হিয়ারিং এর দিন দুপুরবেলা একটু ওই জনতার সামনে গিয়ে দাঁড়ান। উনি বাইরে বসে বিবৃতি দেয়া, এসআইআর কে সমর্থন করা, আমরাও তো বলছি এসআইআর হোক না, কিন্তু এসআইআর এর যে পদ্ধতিতে, যে তাড়াহুড়ো, যেভাবে নাম কাটার চেষ্টা হচ্ছে, যেভাবে হয়রান করা হচ্ছে,
বয়স্কদের, অসুস্থদের সামনে সামনে যে ভিড়টা হচ্ছে না, যে আপনার বাবার নাম মুখার্জি আপনি কেন মুখোপাধ্যায় লিখেছেন, আপনার বাবার নাম চ্যাটার্জি আপনি কেন চট্টোপাধ্যায় লিখেছেন, মুখার্জি ডবলই আপনি কেন জেআই লিখেছেন। আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব, এই হিয়ারিং এর যে ডেট, হিয়ারিং ক্যাম্পের জনতার সঙ্গে আপনি দয়া করে গিয়ে সামনে একবার দাঁড়ান। আপনি যা যা শুনে আসবেন, তারপর আপনার যা মনে হয় আপনি করবেন। দাদা স্পেশাল অবজারভার বলেছে বিএলও বা বিভিন্ন কাজের মৃত্যু হচ্ছে, সিইও অফিস থেকে জেলা শাসকের কাছে বারবার রিপোর্ট চাওয়া হচ্ছে। রিপোর্টে এমন কোনো উল্লেখ নেই যে এসআইআর কারণে মৃত্যু হয়েছে বা সরকারি কেন্দ্রে মৃত্যু হচ্ছে। পোস্টমর্টম রিপোর্ট পাঠাতে বলা হচ্ছে, রিপোর্ট পাঠায়নি। আমাদের জেলা শাসক রিপোর্ট পাঠাতে না, আমরা জানবো কি করে? এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, এটা নিয়ে আমি এর নানা টেকনিক্যাল দিক আছে, আমরা তো সবাই দেখতে পাচ্ছি, একদম সবাই দেখতে পাচ্ছি। দেখুন এটা রাজনৈতিক কথা। সুব্রত গুপ্ত তিনি যেই হন, তিনি রাজনৈতিক মোড়কে কথা বললেন। যখন কোনো রিপোর্ট যাবে, তখন কোনো ডাক্তার যখন ডক্টর লিখবেন, তখন কিন্তু তাকে কিন্তু শারীরিক সমস্যাটাই লিখতে হবে মৃত্যুর জন্য। তাকে কিন্তু হার্ট ফেলিওর অথবা শারীরিক যে বিষয়টা সেইটা লিখতে হবে, শারীরবৃত্তীয় বিষয়। কোনো ডাক্তার ডেথ সার্টিফিকেটে লিখতে পারেন না যে এসআইআর এর আতঙ্কে, সেটা তার বাড়ির লোক বলবে, সেটা বাড়ির লোক বলছে। সুব্রত গুপ্ত যদি তিনি বিজেপিকে ডিফেন্ড করতে, ইলেকশন কমিশনকে ডিফেন্ড করতে রাজনৈতিক মোড়কে বিভ্রান্তি ছড়ান, তাহলে তার দায়টা তাকেও নিতে হবে। বলছে ধর্মের ভিত্তিতে নোটিশ দেওয়া হচ্ছে, না সত্যি নয়। যে জনগোষ্ঠী বেশি সংখ্যায় তার কাছে নোটিশ, জনগোষ্ঠী তাকে নোটিশ যাচ্ছে, ধর্মের ভিত্তিতে কাউকে নোটিশ যাচ্ছে। একের পর এক মানে সর্বনেশে নোটিশ যাচ্ছে, একের পর এক লোককে, কোটি মানুষকে হয়রান করা হচ্ছে। কার বাবা লিখতেন চট্টোপাধ্যায়, ছেলে লিখেছে চ্যাটার্জি, তাদেরকে এনে দাঁড় করানো হচ্ছে। বয়স্ক মানুষকে ডেকে আনা হচ্ছে, অসুস্থ মানুষকে ডেকে আনা হচ্ছে, আর সেইগুলো একটা বাঙালি অফিসার সুব্রত গুপ্ত সেগুলো ডিফেন্ড করছেন। তাদের তো উচিত ইলেকশন কমিশনকে বোঝানো যে বাংলার মানুষকে এইভাবে হয়রান করাটা ঠিক হচ্ছে না। বলছে জেলা শাসকের যা ফিডব্যাক পেয়েছি, তাদের দ্রুত কাজ করা সম্ভব এবং এসআই নির্দিষ্ট সময় শেষ হবে। সেটা তাদের ব্যাপার, প্রশাসনিক ব্যাপার। বিরণ বিজেপি লিডার বিরণ তার বিরুদ্ধে তার এফআইআর দায়ের করলেন আনন্দপুর থানায়। দেখুন, হিরণের বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করবো না। হিরণ যে বিষয়টা একেবারেই তাদের ব্যক্তিগত বিষয়, সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে ওই খড়গপুর আসনটার একটা গুণ আছে, খড়গপুর আসনটার একটা গুণ আছে, মানে একটা বিয়ের এফেক্ট পাওয়া যায় খড়গপুর আসনটা। মানে মানে এটা আপনারা বোঝার চেষ্টা করুন। মানে খড়গপুরের বিধায়ক যিনি ছিলেন, তিনি কিছুদিন আগে বিয়ে করলেন, আবার এখন যিনি খড়গপুরের বিধায়ক, তার বিয়ে নিয়ে আবার একটা বিয়ের ছবি এসছে। ফলে এগুলো একদম তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু খড়গপুরের জল, হাওয়া, আকাশ, বাতাস কিন্তু একটা বিয়ে 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 ব্যাপার আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, তাকে তো গ্রেফতার করা হলো না, এফআইআর করা হয়নি, গ্রেফতার করেনি, হয়ে গেছে, এফআইআর করা হয়নি। সেটা পুলিশ প্রশাসন আর ইলেকশন কমিশন ওরা নিজেরা কথা বলে।